কলকাতা এক ব্যস্ততম শহর। প্রতিদিন এখানে দেখা যায় অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য ঘটনা, অসংখ্য অসমাপ্ত গল্প। শহরের প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা সিগনালে, ফুটপাথে, অলিতে গলিতে ছড়িয়ে আছে অগণিত কাহিনী। এই শহরে থাকা প্রত্যেকটা মানুষ যেন এগিয়ে চলে নিজের ভিতরে লেখা একটা অসমাপ্ত অধ্যায় নিয়ে। কারো গল্প পূর্ণ হয় না সময়ের অভাবে, কারো গল্প থমকে যায় অদৃশ্য ঘাত প্রতিঘাতের শক্ত দেওয়ালের সামনে, আবার কারো গল্প ধ্বংস হয়ে যায় নির্মম নিষ্ঠুর সমাজের আঘাতে। আর সেই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকা মানুষগুলো, যাদের আমরা প্রত্যেকদিন দেখি অথচ চিনতে পারি না, জানতেও পারি না তাদের মনের অগোচরের ব্যথার কথা, শুনতে পাই না তাদের নীরব আর্তনাদ। আরে কতক্ষণ? চ চ চ। আরে চ না বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, তুই মানুষ কি করে হয়ে গেলি? আরে তোরও পছন্দ নয়? কলেজেও নানা রকম ঝামেলা চলছে। সারা জীবন এইভাবেই মানুষ হয়ে থাকিস প্লিজ। আচ্ছা ঠিক আছে, চ আইসক্রিম খাওয়াবো, আয়। ছাড়, কিছু খাবো না রে। তুই এরকম কেন করছিস বলতো? কি হয়েছে তোর? ওই ওভার থিঙ্ক করছিলাম আমাদের ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ? তুই ভেবেছিস কিছু? হ্যাঁ ভেবেছি তো। তা কি ভেবেছিস? তোকে পালিয়ে নিয়ে কি বিয়ে করবো। ধুর, সব সময় তো আর কি ভালো লাগে না। যা হবে দুবারই সম্মতি নিয়ে হবে, এভাবে হবে না। তাই হবে। কিছু ভেবেছিস তুই? আমি ভেবেছি সবই। কি ভেবেছিস? কয়েকটা ইন্টারভিউ তো দিলাম, কালকেও একটা ইন্টারভিউ ছিল, আশা করি একটা হয়ে যাবে সিলেকশন। আজকের গল্প এমনই একজনকে নিয়ে, একেবারে নিপাট সাধারণ মানুষ, এতটাই সাধারণ যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া হাজারো মানুষের ভিড়ের মধ্যে তাকে কেউ লক্ষ্য করে না। তুই পাশে থাকবি তো? একদম পাশে থাকবো না। এরকম কেন করছিস? যে হাসি মুখের আড়ালে জমে আছে বহু বছরের যন্ত্রণা, যার মনের ভিতরে রোজ আঁকে বুকি কাটে বহু অব্যক্ত কথা, আজ তার জীবনের নীরব গল্পের উপর থেকে পর্দা উঠেছে ঠিক এই সিগন্যাল থেকে। এবারের ইন্টারভিউ তো চাকরিটা হলো না আমার। জানি না কবে যে এস্টাবলিশড হব। কবে যে না
কিছু ভালো লাগছে না। জাস্ট আর ভালো লাগছে না। এবারেও চাকরিটা হলো না। প্রিয়াকে যে কিভাবে আমি, জীবনের অনেকগুলো বছর হতাশার মধ্যেই কেটে গেল। হায় রে জীবন। পাওয়ার না পাওয়ার মাঝখানে জীবনটা যেন তাল মেলাতে পারছে না। ফোন করে কি ওকে একবার জানাবো? হ্যালো। হ্যাঁ, কি রে বল, কি হলো? কেমন গেল ইন্টারভিউ? এই হয়নি রে। হয়নি? কেন হয়নি কিছু বললো? ঠিক বুঝতে পারলাম না, মানে সবকিছুই তো ঠিকঠাক দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা বলল যে বেটার লাক নেক্সট টাইম। আচ্ছা ঠিক আছে, তুই কোথায় এখন? এই অফিসটার বাইরে বসে আছি রে। ওই অফিসটারই? হ্যাঁ ওখানেই। মানে সেক্টর 5-এই বসে আছিস? হ্যাঁ, সেক্টর 5-এর বাস স্ট্যান্ডে বসে আছি। এখনো ওখানেই বসে আছিস? ওট ওট ওট, তোকে নিয়ে না আর পারলাম না। আচ্ছা শোন, তুই চিন্তা করিস না, ওইখান থেকে বেরো, আমিও বেরোচ্ছি, তারপর আমরা দেখা করব। কোথায় দেখা করবি আশা করি জানিস, আমাদের মোস্ট কমন প্লেস গঙ্গার ঘাট। তাড়াতাড়ি আয় কিন্তু, বাইকটা নে আর চটপট চলে আয়। আমি কিন্তু এক্ষুনি বেরোচ্ছি, দেরি করিস না, আয়। সি ইউ। ঠিক আছে। একরাশ স্বপ্ন পড়ে মন কেমনের কুঁড়ে ঘরে, তবুও কিছু স্বপ্ন পড়ে থাক। কবিতা ওরে আকাশ জুড়ে, গল্পগুলো গানের সুরে, তোমারই কথার হদিশ পাক। যারা বলেছিল হবে না তো কোনো কিছু, তাদের দেখিয়ে দাও। যারা বলেছিল পারবে না কোনোদিন, তাদের জবাব দাও। যারা বলেছিল হবে না তো কোনো কিছু, তাদের দেখিয়ে দাও। যারা বলেছিল পারবে না কোনোদিন, তাদের জবাব দাও। ডাক পাঠিও আবার কান্না পেলে, তোমারই অপেক্ষায় বসে থাকি। ডাক পাঠিও আবার কান্না পেলে, এসো এবার অনেক লড়াই বাকি। এসো এবার অনেক লড়াই বাকি।
হ্যাঁ বল। কি করছিস? সেটা পরে, তার আগে তুই বল তো আজকের ইন্টারভিউটা কেমন হলো? আর কি হবে, যা হবার তাই হয়েছে। ও বুঝেছি, এটাও হয়নি তো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা তুই খেয়েছিস কিছু? না, ভাবছি একেবারে মিষ্টিটা নিয়েই তোর বাড়ি যাব। মানে কি বলতে চাইছিসটা কি? মানে চাকরিটা আমি পেয়ে গেছি প্রিয়া, শুনছো? Wow! এখন আর কেউ আটকাতে পারবে না। শয়তান ছেলে, তোকে আর কি মারতেই হবে বল? আমি জানতাম তুই পারবি, দেখলি তো, বলেছিলাম তোকে। আরে বাবা ঠিক আছে, শোন কি বলছি, তোর বাড়িতে আসছি মিষ্টির হাঁড়িটা নিয়ে। হাঁড়িটা দেবো তোর মাকে আর বলবো, দেখো কাকিমা, মিষ্টির হাঁড়িটা তুমি নাও আর তোমার মেয়ের হাতটা দাও আমার হাতে, ব্যাস। চুপ কর তুই, অসভ্য ছেলে। এখনই এমন তাড়াহুড়ো করিস না, একটু সেভিংস করে নে, তারপর হবে আস্তে আস্তে সব। আচ্ছা বাবা। আর হ্যাঁ, মাথা একদম গরম করবি না অফিসে, দয়া করে কাজটা দুম করে ছেড়ে দিও না। ওখানে হয়তো পলিটিক্স হবে, কিন্তু তুই মাথা ঠান্ডা রাখবি বলে দিলাম। জো হুকুম ম্যাডাম, জো হুকুম। ঠিক আছে। কি ঠিক আছে? কথাগুলো ভালো লাগলো না? না ঠিক আছে। হ্যাঁ, তুই আমার কথাগুলো সিরিয়াসলি নিলি তো? আরে হ্যাঁ, সিরিয়াসলি নিচ্ছি তো, তুই তো আমার সব, তোকেই তো সিরিয়াসলি নেব। হ্যাঁ হ্যাঁ। না সত্যি, তুই আমার উপর বিশ্বাস হারাসনি, তাই তো চাকরিটা পেলাম। তাহলে লেডি লাভ মানছিস তো? হ্যাঁ, আরে এটা বলেই তো চাকরিটা পেলাম। গত 5 দিনের পরিসংখ্যান আপনাদের জানাই, রাজ্যের শেষ 5 দিনে আক্রান্ত 12 থেকে বেড়ে 205। শেষ 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত 89 জন। রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ ওকে চাটা দাও, হ্যাঁ। আমি পাখিগুলোকে খাবারটা দিয়ে ঠিক আসি। আছে, ঠিক আছে, আচ্ছা। যাও। কি হলো? নীল, নে চাটা খা। দাও। বুঝলে তো, জাস্ট এখানে কোভিডটা বেড়ে গেছে। কি মনে হয় কতদিন থাকবে? জানি না, মনে হয় অনেক দিন তো থাকবে। একটা চা দাও। কি করছিস? তেমন কিছু নয়, এই অফিস থেকে বেরিয়ে একটু চা খাচ্ছি। আচ্ছা আমি কি বলছি, আজকে একটু দেখা করা যাবে? হ্যাঁ, কেন নয়? কেন রে, কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না, এমনি জাস্ট দেখা করার আছে তোর সাথে। বুঝতে পারলাম। গোলাপ না সূর্যমুখী? তোর যা ইচ্ছা। আমার যা ইচ্ছে। তাহলে কোথায় দেখা করবি বল? গঙ্গার পার হলে ঠিক হবে? শোনা, এদিক দিয়ে যদি গঙ্গার পার যেতে খুব একটা দেরি হবে না, বুঝলি? আমি ছুটি হলেই বেরিয়ে পড়বো, তুইও বেরিয়ে পড়িস।
ঢুকছি। হ্যাঁ হ্যাঁ যা, মন দিয়ে কাজ করিস। দেখা হচ্ছে। ওকে, বাই। টাটা, লাভ ইউ। গল্পে আর দৃঢ় সংকল্পে তুমিও হারাও শহরে। আজ বাকি থাক জীবনের কাটাকুটি, সম্পর্কের দুর্লভ পরিণতি, তুমিও হারাও গৌণ জালে। জীবন আবার ডাক পাঠালে, কখনো আবার খামকে আলে, যদি তোমায় যায় দেখা সিগনালে। ডাক পাঠিও আবার কান্না পেলে, তোমারই অপেক্ষায় বসে থাকি। ডাক পাঠিও আবার কান্না পেলে, এসো এবার অনেক লড়াই বাকি। এসো এবার অনেক লড়াই বাকি। এসো এবার অনেক লড়াই বাকি। এই বাড়িটাই তো? এসো। নমস্কার। আসুন 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 আসুন, বসুন। ভালো আছেন? হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, একদম না। ওই বাবু একটা ক্যাব বুক করলো, ব্যাস ওইতেই চলে আসলাম। ভালো করেছেন। তা নীল, হ্যাঁ দাদা বলুন। তুমি কোথায় জব করো? আমি গড়িয়াহাটে একটা প্রাইভেট ফার্মে জব করি, সেলসে আছি। বাহ, তো তা তোমার প্যাকেজ কত পার অ্যানাম? তুই থাম, আমি তো কথা বলছি। হ্যাঁ, আসল কথায় আসা যাক। ছেলে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে দেনা পাওনার ব্যাপারটা নিয়ে কথা বলি কি গো, তাই তো? আমাদের কোনো চাহিদা নেই ম্যাডাম, আপনি আপনার ঘরের লক্ষ্মীকে দেবেন, ব্যাস এতেই আমরা খুশি। যা তো মানা, ওনাদের জন্য চা বানানো আছে, নিয়ে আয় গিয়ে মানা। ওকে। তা কি করে হয় বলুন? প্রিয়া আমাদের একমাত্র মেয়ে, ওকে আমরা কিছু দেব না, ওর জন্য কিছু করব না, তা কি হয়? কি বলো? বেশি কিছু না, ওই একটা বড় খাট, একটা আলমারি আর ফ্রিজ আর জাস্ট কিছু গয়না, এই আর কি। দিদি ভাই, এ তো অনেক কিছু। আসলে আমাদের তো ছোট ফ্ল্যাট বাড়ি,
প্রিয়ামা দেখেছে আমাদের বাড়িতে এত কিছু রাখার জায়গা হবে না। আপনি তো আপনার মেয়েকে দিতে চাইছেন, তাহলে বরং ওর কাজে লাগে এমন কোনো জিনিসই দিন না দিদি ভাই। কিন্তু এই জিনিসগুলো তো অকাজের বলে মনে হয় না। নিন চা। না না এমা, আমরা এভাবে কথাটা বলতে চাইনি। আসলে আপনারা যেগুলো দেবেন সেগুলো সবটাই কাজের জিনিস, কোনোটাই অকাজের নয়। তার থেকে একটা কাজ করুন না, আপনি আপনার মেয়ের নামে কিছু ফিক্সড করে দিন, কারণ আপনারা যেগুলো দেবেন সেগুলো রাখার জায়গা আমাদের নেই। আসলে জায়গাটা বড় কথা নয়, ইচ্ছেটাই আসল। মা থামো না, ছেড়ে দাও। আমি উপরে গেলাম। দিদি ভাই, আমাকে ভুল বুঝবেন না, আমাদের ইচ্ছে আছে। আসলে আমাদের ঘরটা ছোট তো, তাহলে আমাদের নিজেদেরই অনেক জিনিস ফেলে দিতে হবে। সেটা আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। আরে তুমি কিছু বলো। দেখুন, আমার একমাত্র মেয়ের বিয়ে, জিনিস তো যাবে। কাকিমা, একটা কথা বলবো? আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু বেশি তর্ক করা হচ্ছে। আর আমাদের তো এমনিতেই কোনো চাহিদা নেই, তারপরেও জিনিসপত্র দেওয়াটা কি খুব জরুরি? সামান্য বিষয় নিয়ে তর্কটা মনে হয় না আমি একাই করছি। তুমি বরং একটু সংযত হও, তাহলে ভালো হয়। না না কাকিমা, আমার মনে হয় ব্যাপারটা আপনি ভুল বুঝছেন। আমি ওইভাবে ওটা বলার চেষ্টা করিনি। তাহলে আজ এই পর্যন্তই, আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলি কি? এসো, চলো চলো। ঠিক আছে, ধন্যবাদ। আজ চলি। কিরে মানা, আজ দেখলে তো ছেলেটার ব্যবহার? আমার কিন্তু একদম ভালো লাগেনি। এই ব্যবহার কিন্তু একদিন তোকেও সহ্য করতে হবে, সেটা কিন্তু আমি এখনই বলে রাখছি। এরপর দেখবি ও আমার নামে তোকে আরো কত কি বলছে। তখন আমার কথা মিলিয়ে নিস। নিজের ভালো মন্দ নিজে বুঝতে শিখেছিস, বড় হয়েছিস, দেখ কি করবি। আমরা তো আর তোর খারাপ চাইবো না, ভেবেচিন্তে দেখ তোর মায়ের সম্মান আগে নাকি তোর প্রেম। বল। কি আর বলি বলতো, আজ যে কি হলো আমার মাথায় কিচ্ছু ঢুকলো না জানিস। তোর মা যে আজ কেন এমন করলো ঠিক বুঝে উঠতে পারলাম না। এখন কি যে হবে কিছুই বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝে উঠতে পারলাম না যে হঠাৎ করে কি হওয়ার ছিল, কি হয়ে গেল। সেটাই তো রে, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। ছাড়, আমার আর ভালো লাগছে না। তোর মা যে এমন বোকার মতো ব্যবহার করবে আমি বুঝে উঠতে পারিনি। তুই টেনশন নিস না, আমি দেখছি ম্যাটারটা। ঠিক আছে, তুই তাহলে দেখ, আমি রাখলাম। সাবধানে ব্যাপারটা দেখিস। ঠিক আছে, রাখছি রে। ঠিক আছে, রাখ।
হ্যাঁ বল। কি বলি বলতো, ঘটনাটা যে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। জাগে, কি করছিস? কিছু না, এমনি বসেছিলাম। বল। ও, বসে আছিস? তোর সাথে কিছু কথা ছিল রে। বল না। বলছিলাম, তোর মায়ের ভাবনা কিছু বদলালো? না। একটা কথা বলতো, এত ইগো কেন তোর মায়ের? ছাড়, বাদ দে না ওসব কথা। বাদ? আমি কেন দেব? তোর মাকে বরং ইগোটা বাদ দিতে বল না। বাচ্চাদের মতো ব্যবহার করেন। ওনার তো বয়সটা কম হলো না, এরপর আমাদের বিয়ে হলে আরেক রকমের ঝামেলা পাকাবে। সেসব কিন্তু আমি মেনে নেব না। নীল, আমি চুপ করতে বললাম। প্রিয়া শোন, তোর মাকেও বরং এই কথাটা একটু বোঝাবার চেষ্টা কর। সেদিন উনি আমার বাড়ির লোকের সাথেও কিন্তু ঠিক ব্যবহারটা করেননি। তাই না? তোর বাড়ির লোকও কিন্তু জেদ ধরে বসেছিল। বাহ, নাও ইউ আর ডিফেন্ডিং ইওর মাদার। Wow. I am not defending. I'm just saying what happened that day. জিনিসপত্রগুলো সুইচ করলে কি খুব অসুবিধা হতো? প্রিয়া শোন, তোর মায়ের এই জেদটা ছাড়লে কি খুব অসুবিধা হতো? নীল, আমি তর্ক করতে চাই না। প্রিয়া, আমি বুঝেছি তোর সত্যিটা শোনার ইচ্ছে নেই। একটা কথা শুনবি? যা বলার বল। আমি কয়েক বছর পরে একটা প্রপার্টি কিনবো। তখন তোর মায়ের যা যা দেবার সব দিতে বলিস। আমি সব জিনিস তখন আমাদের নতুন ফ্ল্যাটে রাখবো। হ্যালো হ্যালো, আরে কথা বলছিস না কেন? তুই কি এটাতেও খুশি নস নাকি তোরও তোর মায়ের মতো একগুঁয়ে জেদ? হ্যালো হ্যালো, তুই প্রপার্টি কিনেছিস? উফ, না, এক্ষুনি কি করে সেটা সম্ভব? তাও কেনার তো কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র তোর মায়ের জন্য। যাই হোক, কিন্তু এখনো দেরি আছে। তাহলে আমাদের বিয়েটারও দেরি আছে। ডোন্ট বি আ কিড, প্রিয়া। I am a kid. You know what? আমি ভেবেছিলাম তুই হয়তো একটু নরম হয়ে কথা বলবি, কিন্তু না, তোকে তো এরকমই করতে হবে। আর বিয়ের আগে যদি এরকম অবস্থা হয় তাহলে সারা জীবন কি হবে? প্রিয়া, তুই কি বলতে চাইছিস? তাহলে এরপর জানি না বিয়ের পর কি হবে। প্রিয়া, তুই কিন্তু লিমিটলেস কথা বলছিস। স্টপ ইট। লিমিট, তাই না? ঠিক আছে, তুই যবে প্রপার্টি কিনবি তবে আমার সাথে ভদ্রভাবে কথা বলতে আসবি। গুড লাক। হ্যালো প্রিয়া।
ভাই, সিগন্যাল তো হয়ে গেছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবি এইভাবে? সাইডে আমার গাড়ি আটকে গেছে, তোর জন্য গাড়ি বেরোতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, আমি ভুল করেছি। হেলমেটটা পর, হেলমেটটা পরে বেরো এখান থেকে, যা তাড়াতাড়ি যা, রাস্তার মধ্যে জ্যাম করতে থাকে। কি গল্পটা শেষ হয়ে গেল মনে হচ্ছে? কিন্তু জীবনের বেশিরভাগ গল্পের মতোই এই গল্পের মধ্যেও রয়ে গেল কিছু অমীমাংসিত প্রশ্ন। একটা সম্পর্ক ভাঙার জন্য কি শুধু দেওয়া নেওয়ার হিসেবটাই দায়ী, নাকি এর আড়ালে লুকিয়েছিল কোনো গভীর চক্রান্ত যা কেউ টেরই পেল না? হয়তো কোনো অদৃশ্য শক্তি নিঃশব্দে কাজ করছিল, ধীরে ধীরে ঠেলে দিয়েছিল দুজনকে দুটো আলাদা পথে। সেই দুটো মানুষ হয়তো কিছুতেই বুঝতে পারেনি, নিঃশব্দে কেবল চোখের সামনে সম্পর্কটাকে টুকরো টুকরো করে ভেঙে পড়তে দেখল। শেষ পর্যন্ত জিতে গেল সেই অদৃশ্য চক্রান্তকারী, আর হেরে গেল এই দুটো মানুষ। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, কেন? এই ভাঙনের নেপথ্যের আসল কারণটা কি? রূপ, গুণ, নাকি সমাজের প্রতিপত্তি, প্রতিষ্ঠা, টাকা পয়সা, নাকি এর চেয়েও গভীর কোনো কারণ যা চোখে দেখা যায় না? হয়তো এর উত্তর ওদের মতো আপনাদের কাছেও নেই, তবু প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আপনারা কি মনে করেন এই ভাঙনের জন্য আসল কারণটা কি হতে পারে? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম আমি এবং আমরা সবাই। কেটে যাওয়া রাত জমে বিষের পাঁচিল, গল্প রোজ পথ হারায়। এই শহর কত যন্ত্রণায়, স্বপ্নে তাই হাত বাড়ায়। রোজই শুনে যাই কান পেতে, আঘাত লাগে অল্পেতে, যাই চোখে দেখে নিছক কল্পনা। মহাসাগরের সঙ্গীতে, আয়নায় করা ভঙ্গিতে, যাই কানে শুনি আদতে গল্প না। ডাক পাঠিও আবার কান্না পেলে, তোমারই অপেক্ষায় বসে থাকি। ডাক পাঠিও আবার কান্না পেলে, এসো আবার অনেক লড়াই বাকি। এসো আবার অনেক লড়াই বাকি।